সংস্কার প্রতিবেদন নিয়ে দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু কাল। নির্বাচনী রোডম্যাপ ঠিক করার তাগিদ বিশেষজ্ঞদের। দু একটি দল নির্বাচন ইস্যুতে ভিন্ন সুরে কথা বলছে, মন্তব্য তারেক রহমানের। ঐক্যে ফাটল ধরলে স্বৈরাচার ফেরার সুযোগ পাবে। কাল আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জনতার দল। নেতৃত্বে সাবেক আমলা ও সেনা কর্মকর্তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ সহ ৬টি খাতের সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে আগামীকাল। ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে দলগুলোর সাথে আলোচনা হবে। এই আলোচনায় সংস্কারের পাশাপাশি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপও নির্ধারণ হওয়া উচিত বলছেন রাজনীতি বিশেষজ্ঞরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে আলাদাভাবে ৬টি কমিশন গঠন করে সরকার। এরই মধ্যে সংস্কার প্রতিবেদনও জমা দেয়া হয়। এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য গঠন করা হয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে সংস্কারের সুপারিশগুলো ছক আকারে দলগুলোর কাছে পাঠিয়ে মতামত চাওয়া হয়েছিল। এরই মধ্যে ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বেশ কিছু পার্টি তাদের মতামতটা জানিয়েছে, আবার কিছু ১৬টা পার্টি বোধহয় বলছে যে তারা ১-২ দিনের মধ্যে তাদের মতামতটা জানাবে। তার মধ্যে বেশ কিছু বড় বড় পার্টিও আছে। এবার রাজনৈতিক দলগুলোর সাথে সব সুপারিশ নিয়ে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত এই আলোচনা চলবে। ধারাবাহিকভাবে সব দলের সাথে আলোচনা হবে। এখন 1-to-1 পার্টিগুলোর সাথে কথা বলবে, যে তাদের আরও যেটা হয় যে হিউম্যান ইন্টারেকশনের মাধ্যমে জানবে যে কোথায় কোথায় তাদের কি অবজারভেশন, কোথায় তাদের রিজার্ভেশন আছে, কি করলে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটা আমাদের স্মুথ হবে। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার মাধ্যমে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ সরকারকে দিতে হবে। সংস্কার যেরকম প্রয়োজন, ঠিক অনুরূপভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনেরও একটা প্রয়োজনীয়তা আছে, এবং সেটা মনে রেখেই অধিকাংশ রাজনৈতিক দলগুলোই নির্বাচনের ব্যাপারে সরকারের একটা সুস্পষ্ট রোডম্যাপ বা একটা সুস্পষ্ট বক্তব্য তারা প্রত্যাশা করছে। ঐকমত্য কমিশন প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দু একটি রাজনৈতিক দল নির্বাচন ইস্যুতে ভিন্ন সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন পরিস্থিতি চলতে থাকলে স্বৈরাচারে ফেরার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্য ধরে রাখার ওপর জোর দেন। বুধবার রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল। এতে যোগ দেন জামাত, এলডিপি, এনসিপি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন দলের নেতারা যে কোনো মূল্যে রাজনৈতিক ঐক্য ধরে রাখার আহ্বান জানান। রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা বসার মতো পরিবেশ আসলে দেশে থাকে না। রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানে অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে। নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথাসময়ে, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে, প্রস্তুতি গ্রহণ করবে। একটি মানুষ যদি 230-35 বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যায়, তাহলে এই দেশের ডেভেলপমেন্টের আর কোনো সুযোগ নেই। সুতরাং এখানে ঐক্যবদ্ধ হতে হবে, নো করাপশন। বিএনপি মহাসচিব বলেন, আমরা এখনো কঠিন সময় পার করছি। গণতন্ত্র কবে ফিরে আসবে সে অপেক্ষায় আছে দেশের মানুষ। ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিমূলক পার্লামেন্ট তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা
সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কিভাবে হবে, কিরূপে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। নির্বাচন যত বিলম্বিত হবে দেশের সংকট তত বাড়বে বলেও দাবি করেন বক্তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইনসাফ জিন্দাবাদ স্লোগান নিয়ে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলারা এই দল গড়ার উদ্যোগ নিয়েছে। দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল জানিয়েছেন, দেশের আপামর জনতার জন্য এই দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন শেখ হাসিনা। রাজনীতির মাঠে আসে শত ফুল ফোটার সুযোগ। নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে আসছে আরেকটি রাজনৈতিক দল, নাম জনতার দল। দলের চেয়ারম্যান জানান, গত ৫৩ বছরের বিতর্কিত রাজনীতিকে পেছনে ফেলে স্বচ্ছ রাজনীতি করতে চান তারা। জওয়ান এবং নওজওয়ানের আমরা সমন্বয় ঘটাতে চাই, যেটা আমাদের ওয়ার্কফোর্স। জওয়ান বলতে আমরা সৈন্যকে বুঝাই, সেখানে জেনারেল থেকে শুরু করে সৈনিক পর্যন্ত। তো সারা দেশে আমাদের প্রায় ৬.৫ লক্ষ অবসরপ্রাপ্ত সৈনিক বা ইয়েরা আছেন। তো এটা একটা বড় ফোর্স আমাদের। দ্বিতীয় ফোর্স হচ্ছে গিয়ে ছাত্রদের মধ্যে একটা বড় অংশ আমাদের সাথে আছে। তৃতীয়ত হলো সারা দেশে যে এনজিও কর্মীরা আছে। সো এই সংগঠন হিসাবে বেশ কয়েকটি সংগঠন আমাদের ডাকে সাড়া দিয়েছে। নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় আঞ্চলিক কমিটির মাধ্যমে সৎ প্রার্থী খুঁজে বের করতে চায় দলটি। তবে ৩০০ আসনে প্রার্থী দেয়াই তাদের মূল লক্ষ্য নয়। আর আমাদের কোনো লক্ষ্য নেই, আমরা বলছি না আমরা ৩০০ আসনেই আমরা সিট দিব। যদি আমরা 10 জনও ভালো মানুষ পাই, সেই 10 জন ভালো মানুষকে নিয়ে আমরা এগোতে চাই এবং আমরা সংসদে তাদেরকে পাঠাতে চাই, সংসদে মেসেজ দিতে চাই, এমন রাজনীতিবিদ পাঠাতে চাই যারা দেশপ্রেমিক, যারা সৎ, যাদেরকে বাংলাদেশ কখনো দেখেনি। দলটির প্রধান সমন্বয়ক হবেন সাবেক সেনা কর্মকর্তা ও লেখক ডেল এইচ খান। দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন জনতার দলে যোগ দেবেন বলে জানা গেছে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করেন। সেনাপ্রধানের সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবগত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। এছাড়াও বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতে উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন নিয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করেন সেনাপ্রধান। মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার এজাহারে ৬৮ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। বুধবার ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ি ও দেশে অবৈধ সম্পদের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। যে লোকটা অসৎ হবে, এই লোকটা কোনোদিন দেশপ্রেমিক হবে না, আর যে লোকটা দেশপ্রেমিক হবে না, এর দেশের জন্য বিশ্বস্ত না। কিন্তু এরপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দুদক বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা। আওয়ামী লীগ সরকার পতনের আগেও তার ফাইল দুদকে ছিল, অনুসন্ধান করতেছিল। এই লোকটাকে যদি আগে দুদক ধরতো বা অভিযোগটা ছিল, প্রমাণও ছিল, দুদক ধরে নাই বা মামলা করে নাই, কিন্তু ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগ লোকটা পালালো, তারপরে আপনারা ব্যবস্থা নিচ্ছেন। এটা এই বিষয়ে দুদকের আসলে বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট,
বাড়ি ও জ্ঞাত আয় বহির্ভূত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট এবং বাড়ি, যার মূল্যমান বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা সহ স্থাবর সম্পদের মূল্য হচ্ছে ৩২,34,২৭,৯৬০ এবং অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে ৩৭,১৬,০০,০০০ টাকারও বেশি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেপ্তার হন গোলাপ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের বিষয়ে সব তথ্য নির্বাচন কমিশনকে দিতে একমত হয়েছে ইউএনএইচসিআর। একথা জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইউএনএইচসিআরের সাথে এনআইডি কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সংস্থাটি হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা ১০ লাখের বেশি বলে জানান এনআইডি ডিজি। বলেন, নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদে কাজ চলায় দ্রুত সময়ের মধ্যে ডাটা পেলে রোহিঙ্গাদের শনাক্ত করা সহজ হবে। ডিজি আরও জানান, ইউএনএইচসিআরের কাছে থাকা তথ্য অনুযায়ী কোনো রোহিঙ্গা ভোটার তালিকায় যুক্ত হয়ে থাকলে তাদের নাম বাদ দেওয়া হবে। রোহিঙ্গাদের তথ্য ব্যবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআরের সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকারের সাথে ইউএনএইচসিআরের একটি চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, যে এমওইউর পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছেন। রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানী মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়াও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে দেওয়া হয়েছে ৪ দিনের রিমান্ড। সকালে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। এদিকে একই আদালতে যাত্রাবাড়ী থানার ১৬টি পৃথক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে। সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। এইসব কথা বলে তারা জনগণের থেকে অনুকম্পা নেওয়ার চেষ্টা করছে, মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের আইন এবং মামলার সাক্ষী এভিডেন্স, তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানের নাম বদলে জিয়া উদ্যান করা হয়েছে। বুধবার এক প্রজ্ঞাপনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রিমা উদ্যানের পরিবর্তিত নাম জিয়া উদ্যান পুনর্বহাল করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নাম জিয়া উদ্যান পুনর্বহাল করা হয়েছে। রাজধানীর অন্যতম দর্শনীয় এই স্থানটি জাতীয় সংসদ ভবনের পাশেই ৭৪ একর জমির ওপর বিস্তৃত। প্রশ্নপত্রে ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ২ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার এই ফল প্রকাশের কথা ছিল। একই সঙ্গে পরীক্ষা আবার কেন নেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বুধবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির বেঞ্চ এই আদেশ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তির জন্য গত ৮ ফেব্রুয়ারি হয় গ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নেয় প্রায় ৪১,০০০ ভর্তিচ্ছু। তবে হলে ঢুকেই বেকায়দায় পড়েন শিক্ষার্থীরা। এ সেটে অ্যাকাউন্টিংয়ের ১২টি প্রশ্নের ৪টি হুবহু পুনরাবৃত্তি, এছাড়াও অন্য সেটে ইংরেজির ৫টি প্রশ্নে ভুল, সব মিলে ৬০টি প্রশ্নের ১৯টিতেই নানা ধরনের ভুল ধরা পড়ে। এ অবস্থায় নতুন করে পরীক্ষার দাবিতে রিট করেন এক পরীক্ষার্থী। শুনানিতে হাইকোর্টকে তিনি জানান, ০.০১ নম্বরের জন্য মেধা তালিকায় অনেক ব্যবধান তৈরি হয়।
চাইছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সুষ্ঠু সমাধান দিবে আর হচ্ছে বৈষম্য ছাড়া একটা রেজাল্ট প্রকাশ করবে। এ ইউনিট এবং বি ইউনিটে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নে কোনো কন্ট্রাডিক্টরি কোশ্চেন ছিল না, কিন্তু আমাদের সি ইউনিটে অর্থাৎ ব্যবসায় অনুষদ বিভাগে প্রশ্নের কন্ট্রাডিক্টরি থাকার কারণে আমরা হচ্ছে আদালত পর্যন্ত আসি। এ সময় ব্যবসা শিক্ষা অনুষদের ডিন এবং বিশেষজ্ঞ হিসেবে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দুজন অধ্যাপক উপস্থিত ছিলেন। ভুলের বিষয়টি স্বীকার করে যতটা সম্ভব ন্যায্যতার ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়নের 3টি পদ্ধতি তুলে ধরেন তারা। তবে এতে সন্তুষ্ট হয়নি আদালত। ভুল যে থেকেই যাচ্ছে এটা ওনারা স্বীকার করেছে যে আমরা যেইভাবে রেজাল্টটা পাবলিশ করব এটাই কিন্তু ভুলটা থেকেই যাবে। তো পরবর্তীতে কোর্ট স্যাটিসফাই এই রেজাল্টটা যেন পাবলিশ না হয় এটার উপর একটা স্টে দিয়েছেন এবং আপনার ডাইরেকশন দিয়েছেন যে যেন রেজাল্টটা পাবলিশ না হয় এবং একটা রুল ইস্যু করেছেন। আমরা চেয়েছিলাম যে প্রশ্নটা বাতিলপূর্বক রি-এক্সাম হোক এবং কোর্ট আমাদের শুনানিতে কোর্ট স্যাটিসফাইড ছিল এবং কোর্টও মনে করে যে 0.5-এর জন্য ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন মিসিং হতে পারে। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয় এ ব্যাপারে 2-1 দিনের মধ্যেই সিন্ডিকেটের বৈঠক ডাকা হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধু ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। পরে অভিযুক্তের বাড়ি ভাঙচুর ও আগুন দেয় স্থানীয়রা। পুলিশ বলছে নিহত অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই থানায় রয়েছে মাদকের মামলা। আসামিদের ধরতে চলছে অভিযান। সোমবার রাতে মাদকের পাওনা টাকা নিয়ে দুই বন্ধু মোহাম্মদ মানিক ও মোহাম্মদ রাসেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের ছুরিকাঘাতে মানিক নিহত হন। মঙ্গলবার নিহতের জানাজা শেষে মোহাম্মদ রাসেলের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। স্বজনদের অভিযোগ মানিককে পরিকল্পিতভাবে হত্যা করেছে রাসেল। কল আসছে, কল এসে বলছে মানে কি আপনার বাইকনাকে হত্যা করা হয়েছে। তখন ওখান থেকে সবাই গেছে, সবাই যে মানে দেখতেছে মানে কি ওকে মেডিকেল নিয়ে গেছে। যে এরকম করে আমাদের ছেলেকে মারছে এরকম আমরা ওনার শাস্তি চাই। এই ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানায় দুজনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মানিকের জানাজা শেষে ওই যে এলাকার লোকজন ওই আসামির বাড়িতে আগুন দিয়েছে, যে হত্যাকারী তার বাড়িতে আগুন দিয়ে দিচ্ছে। দুজনের বিরুদ্ধে মাদক মামলা আছে, খুনের ঘটনা মামলা হয়েছে। এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট নেই। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার বাস্তবমুখী বাজেট দেওয়ার চেষ্টা করবে সরকার, যার আকার খুব বড় হবে না। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি হ্রাস, কর্মসংস্থানের জোর, করের আওতা বৃদ্ধিসহ স্বাস্থ্য শিক্ষা খাতে বাজেট বাড়ানোর বিষয়ে একমত তিনি। এলডিসিতে উত্তরণের প্রস্তুতি শুরু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট 2025-26 অর্থবছর, যা নিয়ে রয়েছে বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ কাটিয়ে বাস্তবমুখী বাজেট দিতে সচিবালয়ে সাংবাদিকদের সাথে প্রাক বাজেট আলোচনা করেন অর্থ উপদেষ্টা। বাজার নিয়ে মানুষের স্বস্তি, কর্মসংস্থান বাড়ানো, সামাজিক নিরাপত্তা, গণমাধ্যমের বেতন কাঠামো সহ কিছু পরামর্শ দেন সাংবাদিকরা। এছাড়া গণমুখী বাজেট করার পরামর্শ দেন তারা। এসব বিষয়ে একমত প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের আকার অহেতুক বড় করবে না সরকার, বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকারও বড় হবে না বলে জানান তিনি। বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব, বাজেটের সাইজ অহেতুক বড় করব না, এডিপির সাইজ খুব অহেতুক বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিশেষ দিকে নজর দেব। উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করছে সরকার। মূল্যস্ফীতি কমাতে সাথে তেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান কথা বলবো, তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, সেটা প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে, আর এছাড়া সংবাদপত্রের নিউজ পেপারের স্যালারির ইনকাম, সেগুলো ব্যাপার আছে, আমরা বলছি এগুলো আমরা দেখবো যতটুকু সম্ভব। শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ আগের চেয়ে বাড়ানোর কথাও বলেন অর্থ উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।